আসসালামু আলাইকুম। শুক্রবার মার্কেট বন্ধ। তো আসলে কিছু শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে ফান্ডামেন্টাল কিছু শেয়ার, আসলে ফান্ডামেন্টাল শেয়ারগুলা কতটুকু আসলে গুরুত্বপূর্ণ আমাদের ইনভেস্টমেন্টের জন্য অথবা বিনিয়োগ করার জন্য যেটাই বলি। তো কতটুকু আসলে এদের গুরুত্ব আছে যদি এই বিষয়ে বলতে চাই, তাহলে আমি কয়েকটা শেয়ার নিয়ে আসলে একটু কথা বলি। ফান্ডামেন্টাল শেয়ার বলতে আমি ২ টা বিষয় বুঝি। একটা হচ্ছে ইপিএস এবং ডিভিডেন্ড। শেয়ারের দামের সাথে ডিভিডেন্ড কতটুকু গ্যাপ আছে। আমি যদি একটা শেয়ার ইয়ে করি কী বলে এই নেই, তার কতটুকু সে ডিভিডেন্ড দেয়, আমি এটাকে ফান্ডামেন্টাল বলবো। অন্য সেক্টরগুলো, অন্য বিষয়গুলো আমি দেখার আমার কাজ না। ন্যাপ কত, ন্যাপ হচ্ছে নেট প্রেসেন্ট ভ্যালু, সে কোম্পানি বন্ধ হলে কতটুকু আমাকে সাপোর্ট দেবে বা কী হচ্ছে সেটা অন্য বিষয়। হ্যাঁ, এখানে আসলে ডিভিডেন্ড পলিসি কেমন, তো এই বিষয়ে যদি আমি বলি, আমরা ফান্ডামেন্টাল শেয়ার বলতে কিছু শেয়ারের নাম জানি। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, তারপরে যায় ইবিএল, ইস্টার্ন ব্যাংক। হ্যাঁ, তারপরে যে আমরা এর বাইরে যদি ফান্ডামেন্টাল বলি জিফি, রবি। হ্যাঁ, তারপরে যে আমরা এর বাইরে যদি বলি পদ্মা, মেঘনা, যমুনা অয়েল। হ্যাঁ, তারপরে যায় আমরা যদি এর বাহিরে বলতে চাই, তাহলে এই বলবো যে ইন্স্যুরেন্স খুব বেশি আমি সিমেন্টের লাফা চলছিম আছে। তারপরে আরাকি সিরামিক্স আছে। আরাকি সিরামিক্স যদিও ইয়ে কম, কী বলে এদের ডিভিডেন্ড কম দেয়। তো আপনারা দেখেন আসলে আমরা তো ৩ বছর ধরে বসে আছি, কিন্তু আমরা এমন অনেক শেয়ার এখনও পড়ে আছি যেগুলো 40-50% এখনও লসে আছে, কিন্তু সেগুলো ফান্ডামেন্টাল না। অথচ ফান্ডামেন্টাল যারা এই আমি যে শেয়ারগুলোর নাম বলছি, এই শেয়ারগুলোতে যারা বিনিয়োগ করছে তারা কী অবস্থায় আছে আপনারা শুধু একটু দেখুন। সর্বপ্রথম যদি আমি ব্র্যাক ব্যাংক দেখি, ব্র্যাক ব্যাংক তার কী বলে ফ্লোর থেকে কোথায় আছে আপনারা দেখতে পাচ্ছেন। তার ডিভিডেন্ড পলিসি 10%, 7% 23 সালে, 10% ক্যাশ, 10% স্টক ডিভিডেন্ড 23 সালে দিছে। এবং তার ইপিএস কিন্তু, ইপিএস গ্রোথটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। 20-21 থেকে 20-21-22-23 তার ইপিএস গ্রোথ ভালো। তারপরে এরপর যদি আমরা যদি সিটি ব্যাংকটা একটু দেখি, সিটি ব্যাংকও সেম। আপনি ফ্লোর কোথায়, ফ্লোর কোথায় আর তারা সে কোথায় আছে, 23 টাকা আছে। ফ্লোর হচ্ছে 19 টাকা 40 পয়সা, এখন সে আছে 23 টাকা 30 পয়সাতে এই মুহূর্তে আমি যখন বলছি। সে 15% ক্যাশ ডিভিডেন্ড, 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে, তার ইপিএস 5 টাকা। ধারাবাহিকভাবে তার ইপিএস কিন্তু বাড়ছে, গতবারের থেকে বাড়ছে। হ্যাঁ, গত 20-21-22-23 সালে আসি তার সবগুলো থেকে তার ইপিএস ভালো। সুতরাং তার ডিভিডেন্ড খুবই ভালো। 23 টাকা শেয়ারে 15% ক্যাশ ডিভিডেন্ড, 10% স্টক ডিভিডেন্ড, খুবই ইম্পর্টেন্ট বিষয়। এরপর যদি আমরা যদি ইবিএল দেখি, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন ব্যাংকটা কিন্তু যে কোনো মুহূর্তে আমি মনে করি খুবই ভালো, কিন্তু সে ফ্লোর থেকে কিন্তু উপরে উঠছে। ফ্লোর থেকে কিন্তু আপনারা এখন পুরো দেখছি সে পড়ে আছে। ফ্লোর 29 টাকা দিছে, সে এখন আছে 26 টাকা, কিন্তু ফ্লোর থেকে সে কিন্তু উঠে গেছিলো। ফ্লোর থেকে সে কিন্তু 32 টাকা পর্যন্ত চলে গেছে, কিন্তু এরপরে আবার পড়ছে, এরপরে পড়ছে সে ফ্লোর থেকে উঠছে। তার ডিভিডেন্ড হিস্ট্রি যদি আমি দেখি, 23 সালে সে 12% ক্যাশ 12.5% ক্যাশ ডিভিডেন্ড এবং 12.5% স্টক ডিভিডেন্ড। তার ইপিএস গ্রোথ কিন্তু অনেক বেশি, 5 টাকা 7 পয়সা। তো ইস্টার্ন ব্যাংকেরই অবস্থা আছে। এরপর যদি ব্যাংকের মধ্যে যদি আমরা যদি দেখি, ইসলামী ব্যাংক আছে, কিন্তু ইসলামী ব্যাংক এই মুহূর্তে আমি ফান্ডামেন্টালি ধরবো না, যেহেতু এটার একটা প্রবলেম আছে। এরপর যদি আমি যদি দেখি, আমি এর বাহিরে আমি প্রিমিয়ার ব্যাংকটা যদি দেখি একটু, প্রিমিয়ার ব্যাংক কতটুকু, প্রিমিয়ার ব্যাংকে আমি মনে করি ইনভেস্টমেন্ট করার জন্য একটা সুযোগ আছে। সে 10 টাকা শেয়ারে সে 12.5% ক্যাশ ডিভিডেন্ড দিছে। হ্যাঁ, এবং তার ইপিএস গ্রোথ কিন্তু 3 টাকা 47 পয়সা। এই মুহূর্তে সেটা পড়ে আছে। মানে সব আমি যতগুলো ব্যাংকের শেয়ার দেখেছি সবগুলো কিন্তু উপরে উঠছে, শুধু এই শেয়ারটাই কিন্তু পড়ে আছে। সুতরাং এই শেয়ারটা যে কোনো মুহূর্তে কিন্তু মুভমেন্টে যাবে, কিন্তু সে কিন্তু ফ্লোর থেকে কিন্তু উপরে উঠছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, কখনো না কখনো ফ্লোর থেকে উপরে উঠছে। ফ্লোর ছিল তার 12 টাকা 80 পয়সা, সে কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছু করে ফেলছে। এখানে 12 টাকা 13 টাকা, মানে 14-15 কত টাকা পর্যন্ত উঠছে সে, প্রায় 15 টাকার উপর উঠে গেছে কিন্তু ফ্লোর থেকে। এরপরে সে পড়ছে, এখনও উঠে নাই। ভালো করবে সামনে, ভালো করার সম্ভাবনা আছে, কিন্তু সে ফ্লোর থেকে উঠছে। আমি দেখাচ্ছি যে আসলে সিমেন্ট, যদি সিমেন্ট নিয়ে বলবো না, আমি ইঞ্জিনিয়ারিং নিয়েও, ইঞ্জিনিয়ারিং আমি খুব বেশি দেখি না। এগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো ক্যাশ ডিভিডেন্ড ভালো দেয়, কিন্তু ওদের ধারাবাহিকতা নাই। ফুয়েল অ্যান্ড পাওয়ারে যদি আমি যদি দেখি, ফুয়েল অ্যান্ড পাওয়ার দেখেন আপনারা, ফুয়েল অ্যান্ড পাওয়ারে আমি বলবো যমুনা অয়েল।
যমুনা অয়েল কোথায় আছে, তার ফ্লোর থেকে অনেক উপরে আছে, যেখানে সে ওই শেয়ারটা খুব বেশি সময় ফ্লোরও ছিল না, খুব বেশি সময় এখান থেকে অল্প কিছুদিন ছিল একই জায়গায়। এরপর এখন সে কত টাকা তার ডিভিডেন্ড যদি আমরা দেখি, 194 টাকা শেয়ারে সে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 30%। তার ইপিএস গ্রোথ ডাবল ডাবল। 22 সালে ছিল 16 টাকা 87 পয়সা, 23 সালে আসে 30 টাকা 87 পয়সা, মানে ডাবল। 194 টাকা শেয়ারে সে কত পার্সেন্ট দিচ্ছে। তারপর আছে মোবিল যমুনা। মোবিল যমুনাটা কি ফ্লোরের বাইরে অনেক উপরে চলে গেছে, ফ্লোর ছিল 86 টাকা, সেটা এখন 102 টাকা। চিন্তা করতে পারতেছেন? অথচ অনেক শেয়ার আপনি নন ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো আছে সেগুলো দেখেন এখানে পড়ে আছে, মানে এখানে বলতে মানে এই জায়গায় এখনও এই জায়গায় পড়ে আছে নন ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো আছে। এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে দেখেন, আমি নাম বলবো না ওই কোম্পানিগুলো, আপনারা দেখেন এই সে ওই 21 সালে 20 সালে করোনার সময় যেখানে আছে এখনও সেখানে আছে, উপরে উঠে না। কিন্তু অথচ আমি যে শেয়ারগুলো দেখাচ্ছি ফান্ডামেন্টালি যাদের ডিভিডেন্ড পলিসি ভালো তারা কোথায় চলে গেছে। এটা দেখেন যে মোবিল যমুনা ক্যাশ ডিভিডেন্ড 50% দিছে, তার গ্রোথ কতটুকু, 22 সালে ছিল 6 টাকা 37 পয়সা, 23 সালে আসছে 8 টাকা 73 পয়সা। তারপরে যে পদ্মা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়ামও ভালো, এটাও অনেক বেশি ডিভিডেন্ড দেয়, সে ফ্লোর থেকে উপরে উঠে গেছে এবং সে 21 সালে 160% সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, তার এপিএস 40 টাকা 86 পয়সা, গতবারের থেকে অনেক বেশি। এগুলো যে কোথায় যাবে একমাত্র আল্লাহ ভালো জানে। পদ্মা অয়েল যদি আমি দেখি, পদ্মা অয়েলও সেম, সে তার ফ্লোর ক্রস করে চলে গেছে, 213 টাকা ফ্লোর ছিল 209 টাকা। তার যদি সর্বশেষ যদি আমি দেখি, সর্বশেষ সে ডিভিডেন্ড দিয়েছে 135%, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 135%। সো এই তিতাস গ্যাসটাকে আমি এখন ধরবো না, সামিট ফাতে ধরার যুক্তি আসে না। আমি কয়েকটা ব্যাংক দেখালাম, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের 2-3টা শেয়ার দেখালাম। এর বাহিরে আমি আসলে যদি বলি, এরপর আমি যদি বলি সরি টেলিকমিউনিকেশন খাতের 2-1টা শেয়ার নিয়ে আমি একটু বলতে পারি, যেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালসের একটা শেয়ার আমার কাছে খুবই ফান্ডামেন্টালি স্ট্রং মনে হয়েছে, সেটা হচ্ছে এটা না সরি এটা একমি ল্যাব দেখেন সে কোথায় আছে। তার 85 টাকা প্লাস ছিল, এখন সেটা 88 টাকা হয়ে গেছে। তার ক্যাশ ডিভিডেন্ড 33%, 88 টাকা শেয়ার এসে 33% দিয়েছে এবং তার ইপিএস গ্রোথ গতবারের তুলনায় বেশি। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ট্যানার ইন্ডাস্ট্রি, টেলিকমিউনিকেশন আপনারা দেখেন জিপি তো কথা বলতেই হয়, জিপি যেহেতু ডক্টর ইউনুসের, এটা কোথায় যাবে এটা বলাই যায় না। তার ক্যাশ ডিভিডেন্ড যদি দেখি 160%, তার ইপিএস এখন পর্যন্ত শো করে নাই 24 সালের, যাই হোক সর্বশেষ 23 সালে 24 টাকা 49 পয়সা ছিল তার ইপিএস। রবি যদি দেখি একটু, আমি যদি দেখি রবির অবস্থাও ভালো, রবিও ফ্লোরের উপরে চলে গেছে, আপনারা 10% ক্যাশ ডিভিডেন্ড আছে। আচ্ছা বিএনএসএল এই শেয়ারটার কী অবস্থা আমি যদি এটা একটু বলতে চাই, বাংলাদেশ সাবমেরিন কেবল, এটা কিন্তু ফ্লোরের অনেক উপর উঠছিল শেয়ারটা, অনেক উপর উঠছে শেয়ারটা, ফ্লোরের কাছাকাছি এসে যেতে পারে না এখন পর্যন্ত, ফ্লোর যেখানে আছে সেখানে। যাই হোক এটাকে আমি ধরবো না। টেক্সটাইলের 2-1টা শেয়ার আছে, তবে টেক্সটাইলের গুলোকে আমি আপনাদেরকে কয়েকটা শেয়ার বলছি, বিশেষ করে ব্যাংক এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, এই 2টা সেক্টরে কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার আছে। আর এর বাইরে টেলিকমিউনিকেশন কিন্তু গ্রামীণ ফোন, রবি। আমরা যদি এই শেয়ারগুলোতে আসলে থাকি সবসময়, তাহলে আমি মনে করি পার্সোনালি যে আসলে এখান থেকে কেউ লস করবে না। হ্যাঁ, একটা দীর্ঘ সময় বসে থাকতে হবে। এর বাইরে নন ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো ডিভিডেন্ড কখনো দেয় কখনো দেয় না, আমরা আসলে ওই শেয়ারগুলো নিয়ে বসে থাকি। আমি 2-1টা শেয়ারের আছে, ফুয়াং সিরামিক্স, ওয়েস্টার্ন ম্যারিন, এই টাইপের আছে অনেকগুলো শেয়ার। হ্যাঁ, সিপালস, ফরচুন শুজ, এখানেও ইনভেস্ট আছে, এখানে আমারও আছে, অনেকের আছে। কিন্তু আসলে ফান্ডামেন্টালি শেয়ারগুলো দিন শেষে ওরাই ভালো করে, ফান্ডামেন্টাল শেয়ারগুলোই ভালো করে। এটা প্রমাণ আমি আপনাকে দেখালাম। আমরা আসলে ইনভেস্ট করার সময়, এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, সামনের দিনগুলো ভালো যাবে আশা করি। আপনারা এই শেয়ারগুলো দেখবেন, যদিও শেয়ারগুলো এখন অনেক উপরে চলে গেছে। হ্যাঁ, এটার অর্থ এই নয় যে যেগুলো নন ফান্ডামেন্টাল সেগুলো উঠবে না, সেগুলো অনেক উঠে গেছে। যেমন এবি ব্যাংক নন ফান্ডামেন্টাল, এবি ব্যাংক 2% স্টক ডিভিডেন্ড দিছে কিন্তু উঠে গেছে। এরকম অনেক আছে। ব্যাংকের শেয়ার প্রায় 90%-এ কিন্তু ফ্লোর টাচ করে চলে গেছে। আর যেহেতু মার্কেট ভালো হওয়ার জন্য আপনাদেরকে আমি সবসময় ব্যাংকের শেয়ারের কথা বলছি,
এটা নিশ্চিত থাকেন ব্যাংকের শেয়ার যেহেতু ফ্লোর টাচ করে উপরে চলে গেছে, এখন যে প্রত্যেকটা শেয়ারে আপনার তার ফ্লোর ক্রস করবে, সেটা ভালো হোক খারাপ হোক, যে মানে শেয়ারই হোক, সে তার ফ্লোর ক্রস করে যাবে। একটা ব্যাংকের শেয়ারের ফ্লোর উঠাইতে অনেক টাকার দরকার। আপনার 3টা ব্যাংকের শেয়ারের ফ্লোর উঠাতে যত টাকা দরকার, 3টা ব্যাংকের শেয়ার দিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টর বা কি বলে এই ইঞ্জিনিয়ারিং সেক্টর বা ইন্স্যুরেন্স সেক্টর, এই 2টা সেক্টর পুরোটাই উঠানো যায়। যে কোনো একটা সেক্টর ইঞ্জিনিয়ারিং কি বলে ইন্স্যুরেন্স সেক্টর ব্যাংকের 3টা শেয়ারে যে পরিমাণ টাকা লাগে এই 3টা শেয়ারকে উঠাইতে, ওই 3টা শেয়ারের টাকা দিয়ে ইন্স্যুরেন্স সেক্টর পুরোটাই এটা কি বলে ফ্লোরের উপরে তুলে দিতে পারবে। ইন্স্যুরেন্সের শেয়ার সংখ্যা অনেক কম। ইন্স্যুরেন্সের 20টা শেয়ারের যে পরিমাণ শেয়ার আছে, ব্যাংকের একটা শেয়ারের থেকে বেশি শেয়ার আছে। দামও যে খুব বেশি তা না, হয়তো ব্যাংকের শেয়ারের দাম 10 টাকা 20 টাকা, ওটার দাম হয়তো 30-40 টাকা, এটুকুই। তো সুতরাং সব শেয়ারে তার গন্তব্য খুঁজবে, ভয়ে লসে আতঙ্কিত হয়ে কোনো শেয়ার সেল দেবেন না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।